নমস্কার। অনেকে ভেবেছিলেন আমি আজকে হয়তো লাইভ আসবো ফেসবুকে, বাট লাইভ আসাটা সম্ভব হলো না। আর অনেকটা রাত্রির যেহেতু হয়ে গিয়েছিল, বৃষ্টি পড়ছিল, সেই কারণে অনেকেই হয়তো লাইভে যোগ দিতে পারবেন না। সেই কারণে ভিডিওটা দিয়ে রাখলাম, একটা রেকর্ড করা ভিডিও। সেটা দেখে যদি মনে হয় যে ভুল বলেছি, সেটা শুধরেও দিতে পারেন। যদি মনে হয় ঠিক বলেছি, সেটাও বলতে পারেন। যাই হোক, সেটা আপনার উপর। কোনো কমেন্ট নাও করতে পারেন। বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন মিটে গিয়েছে। তাও ধরুন সেই গত 29 তারিখ, মানে 23 এবং 29 দুই দফায় ভোট হয়ে গিয়েছে। তারপর তার ফল প্রকাশ হয়ে গিয়েছে গত 4 তারিখে। এবং 4 তারিখেই মোটামুটি বুঝে গিয়েছিলেন মানুষজন সোমবারের দুপুরের মধ্যে যে এবার রাজ্যে আরও একবার পালাবদল। দেখুন, এই সাংবাদিক জীবনে মানে যতদিন ধরে অবশ্য সাংবাদিক বলবো কিনা সেইটা নিয়ে সন্দেহ হচ্ছে। কারণ আমরা তো খবরটাকে খবরের মতন দেখাই। মানে আমার সেটাই দায়িত্ব, খবরটাকে খবরের মতন দেখানো। কিন্তু খবরের পিছনের খবর সবাই খুঁজে বের করতে পারেন না, কেউ কেউ পারেন। যারা খুঁজে বের করতে পারেন তারাই সাংবাদিক। আর যারা খবরটাকে খবরের মতন দেখান তারা সংবাদকর্মী কিংবা প্রতিবেদক বা রিপোর্টার বলা যেতে পারে তাদেরকে। তবে রিপোর্টার যেন কখনো পোর্টার না হয়ে যান, অর্থাৎ অন্যের মাল বহন করবার মতন সাংবাদিক যেন তিনি না হন। সেরকম সাংবাদিকই আজকাল খুব বেশি দেখতে পাওয়া যাচ্ছে, যারা সংবাদ কর্মী কিংবা সাংবাদিকদের পার্থক্য আবার বার করতে শুরু করে দিয়েছেন। তো সেই সব সাংবাদিক ইদানিং রং বদলও শুরু করে দিয়েছেন গত 4 তারিখ সন্ধ্যের পর থেকে। তো সেই সব বিষয়গুলো তো ফেসবুকে দেখতেই পাচ্ছেন, ইউটিউবে দেখতে পাচ্ছেন, ফেসবুকে দেখতে পাচ্ছেন, নানান রকম পোস্ট দেখতে পাওয়া যাচ্ছে, বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে অনেকেই কথা বলছেন। আমি সেই সব কিছু নিয়ে কথা বলছি না। আমি সেফোলজিস্টও নই, একজন সংবাদকর্মী, নিছক সংবাদকর্মী হিসেবেই পরিচয় দিতে এখনও পর্যন্ত এই 28-29 বছর পরেও সেটাই পছন্দ করি। কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে এবারের ভোটে এবারের যে নির্বাচনের যে ট্রেন্ড ছিল, আপনারা জানেন যে 92-93% ভোট পড়েছে। কিন্তু সেই ভোটটার যদি বলা হয় যে পুরনো তালিকার নিরিখে ধরতে হবে, তাহলে হয়তো সেটা 82-83% নেমে আসবে। কিন্তু যদি নতুন তালিকার নিরিখে ধরতে হয়, তাহলে সেটা 92-93%। এবং সেটা যথেষ্ট স্বতঃস্ফূর্ত ভোট। শুধুমাত্র শতাংশের হিসেব তো আমরা করি না, অনেকেই শতাংশের হিসেব করেন। সেফোলজিস্টরা বলবেন ওই 7% সুইং হলো বলে তৃণমূল কংগ্রেস এবার জিততে পারলো না, বিজেপি জিতে গেল। আমি ওই সমস্ত বিষয়গুলো ভালো বুঝতেও পারি না। কোথায় কত শতাংশ ভোট বিজেপির বাক্স থেকে গিয়ে সিপিএমের বাক্সে পড়লো, কিংবা সিপিএমের বাক্স থেকে ভোট গিয়ে কংগ্রেসের বাক্সে পড়লো, এইসব হিসাবের মধ্যে আমি যাচ্ছি না। আমি শুধু ফ্যাক্টরগুলোর কথা একটু আলোচনা করতে চাইছি, বলতে চাইছি যেরকমটা ফিল করলাম এবারের ভোটে। হ্যাঁ, একটা স্বতঃস্ফূর্ত ভোট কিন্তু দেখতে পাওয়া গিয়েছিল। তবে এই স্বতঃস্ফূর্ত ভোট সবসময় যে অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধী ভোট হবে তেমনটাই নয়। আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি গত 2-3টে বিধানসভা নির্বাচন যদি গোটা দেশে দেখতে পাওয়া যায়, সেখানে কিন্তু দেখতে পাওয়া গিয়েছে যে স্বতঃস্ফূর্ত ভোট পড়েছে, রেকর্ড ভোট পড়েছে, কিন্তু পুরনো সরকার আবার ক্ষমতায় এসছে। একেবারে সম্প্রতি বিহারে যেরকমটা ঘটেছে দেখেছেন নিশ্চয়ই। তো সুতরাং সবসময় যে অ্যান্টি ইনকামবেন্সি ভোট পড়বে, স্বতঃস্ফূর্ত ভোট মানেই সেটা কিন্তু পুরনো একটা তথ্য। সেই তথ্যটা মাঝে মধ্যেই ভুলটুল হয়ে যায়। তো এবার এখানে একটা কথা বলবার আছে যে এবারে তো এই স্বতঃস্ফূর্ত ভোটটা সরকার পাল্টে দিল। হ্যাঁ, সেক্ষেত্রে সেই পুরনো মিথটাই আরও একবার প্রমাণিত হয়েছে যে স্বতঃস্ফূর্ত ভোট পড়ে পুরনো সরকারটাকে বদলে দিল। আমি একদম শুরুতেই বলছিলাম যে 2011 সালে বাম সরকার আহ, সরে গিয়েছিল, বামফ্রন্ট সরকারের বদলে চলে এসেছিল তৃণমূল সরকার। সেক্ষেত্রেও কিন্তু এরকম একটা স্বতঃস্ফূর্ত ভোট দেখতে পাওয়া গিয়েছিল। এবং সেবারে একটা খুব প্রচলিত স্লোগান ছিল, মনে আছে তো? চুপচাপ ফুলে ছাপ। হ্যাঁ, সেই স্লোগানটা আমার এক অগ্রজ সাংবাদিক তৈরি করেছিলেন, এবং সেটি একেবারে সর্বজনবিদিত হয়ে গিয়েছিল। কিন্তু এবারও সেরকমটাই হলো। তবে ঘাস ফুলে নয়, পদ্ম ফুলে ছাপটা পড়ল। এই আভাসটা, এই ইঙ্গিতটা কি বুঝতে পারা যায়নি আগের থেকে? কিছুটা আন্দাজ কেউ কেউ করতে পেরেছিলেন, কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক কিন্তু তেমন পোস্ট করেছিলেন। আমরা তাঁদের নিয়ে হাসি ঠাট্টা করেছিলাম, যারা কিন্তু অন্য মতে বিশ্বাসী, অর্থাৎ তৃণমূল কংগ্রেসই আবার ক্ষমতায় আসছে এরকম একটা ধারণা যাঁদের ছিল।
তারা কিন্তু সেই বিজেপিপন্থী যারা গেরুয়াপন্থী রাজনৈতিক বিশ্লেষক তাদের কথা হেসে উড়িয়ে দিয়েছিল। কিন্তু তার কারণগুলো কী ছিল? এক নম্বর কারণ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা। যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, "আমি ২৯৪টা আসনে প্রার্থী।" এটা অনেকবার বলেছেন, এবারের ভোট প্রচারেও বারবার বলেছেন। কিন্তু কেন? তার কারণ হচ্ছে পার্টিকুলার কোনো প্রার্থীকে দেখে নয়। তৃণমূল কংগ্রেস কিন্তু তৈরিই হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। ১৯৯৮ সালে যখন তৈরি হয়েছিল এই তৃণমূল কংগ্রেস, কংগ্রেস থেকে জাতীয় কংগ্রেস থেকে ভেঙে যখন দলটি তৈরি করেছিলেন মমতা, তখন কিন্তু দিদিকে দেখে অর্থাৎ মমতাদিকে দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই কিন্তু দলটা তৈরি হয়েছিল এবং এখনও পর্যন্ত বহু কর্মী সমর্থক, বহু স্থানীয় নেতা-নেত্রী তাঁরা কিন্তু ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই রাজনীতিটা করেন। এটা কিন্তু রেজিমেন্টেড পার্টি নয়। ভারতীয় জনতা পার্টি যেমন একটি রেজিমেন্টেড পার্টি, সিপিএমও ছিল ঠিক সেই রকমই একটি রেজিমেন্টেড পার্টি। তো সেই জায়গা থেকে মানুষের আবেগটা কাজ করবে এরকমটা মনে করা গিয়েছিল আরও একবার। কিন্তু সেটা করেনি। যাই হোক, আচ্ছা এসআইআর হয়ে গিয়েছে এর মধ্যে। সেই এসআইআরে মানুষ হয়রান হয়েছে, বহু মানুষের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ। বহু বিএলও কিংবা সাধারণ মানুষ তারা তাঁরা অসুস্থ হয়ে মারা গিয়েছেন, এরকম খবরও সামনে এসেছে। সুতরাং সেই জায়গা থেকে একটা প্রতিশোধের ভোট হতে পারে। আর সেরকমটাই একটা ধারণা করা গিয়েছিল যে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন তার তাকে তার প্রতি একটা ঘৃণা, অপছন্দ, প্রতিশোধ এইটা উগরে দেবার জন্য মানুষ ভোট বাক্সে যাবেন। এরকম একটা ধারণা করা গিয়েছিল। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় বলতে হবে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে চলে গেলেন এবং সেখানে গিয়ে মানুষের কথা বললেন। এত মানুষ অ্যাডজুডিকেশনে, আন্ডার অ্যাডজুডিকেশন, তাতে বিচারাধীন অবস্থায় তাদের নাম বাদ চলে যাবে। এই বিষয়গুলো নিয়ে তিনি কোর্টে চলে গেলেন সাধারণ মানুষের কথা বলতে। সেটা গিমিক বলেছেন অনেকে, লোক দেখানো বলেছেন অনেকেই। কিন্তু তবু একজন একেবারেই সত্তরোর্ধ্ব বাঙালি মহিলা তিনি শীর্ষ আদালতে দাঁড়িয়ে সওয়াল করছেন, ওকালতি করছেন, সাধারণ মানুষের ওকালতি করছেন। এইটা কিন্তু একটা বড় ফ্যাক্টর ছিল। যতটুকু ভোট পেয়েছেন, আহ, পেয়েছে তৃণমূল কংগ্রেস, তার মধ্যে এটা একটা ফ্যাক্টর তো অবশ্যই ছিল। আচ্ছা, আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে ইনকামবেন্ট সরকারের যেটা প্লাস পয়েন্ট থাকে সেটা হচ্ছে যে জনমুখী প্রকল্প, অনেকগুলি জনমুখী প্রকল্প, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, যেমন কন্যাশ্রী, যেমন যুবশ্রী, যেমন স্বাস্থ্যসাথী, তাতে করে মানুষকে অনেক বেশি কাছে পাওয়া যায়। মানুষকে, এটাকে অনেকে বলেন ডোল পলিটিক্স, কিন্তু মানুষকে এই বিষয়গুলো দিয়ে অনেকটা কাছে টানা যায়, ভোটারকে কাছে টানা যায়। সেটা তো ফ্যাক্টর হিসেবে কাজ করেছেই। আরেকটা ফ্যাক্টর, আরও দুটো ফ্যাক্টর অবশ্যই। একটা হচ্ছে মেয়েদের ভোট, ৪৯% মহিলা ভোট। সেই মহিলা ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা করায়ত্ত করে রাখবেন এরকমটাই আশা করা গিয়েছিল, কিন্তু সেটা হয়নি। কোথাও সেটা ধাক্কা খেয়েছে, কেন সেটা পরে বলছি। আরেকটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যেটা প্লাস পয়েন্ট ছিল সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট। সেই সংখ্যালঘু ভোটটা এর আগেও ভোট বৈতরণী পার করিয়েছে তৃণমূল কংগ্রেসকে। সেটা লোকসভার নির্বাচন হোক বা বিধানসভার নির্বাচন হোক কিংবা নিছক পঞ্চায়েত বা পুরসভার নির্বাচন, সেক্ষেত্রেও সেরকমটাই ঘটেছে। কিন্তু এইবারে সেরকমটা হয়নি। আরেকটা বিষয় ভাবা গিয়েছিল, যেরকমটা আমরা ক্যালকুলেশন করেছিলাম আর কি ভোট পরবর্তী যুগে, সেটা হচ্ছে যে আহ, কংগ্রেস একা লড়ছে ২৯৪টা আসনে, বামেরা বামফ্রন্টগতভাবে ধর্মনিরপেক্ষ জোট নিয়ে তারাও লড়ছেন আলাদা করে, বাম কংগ্রেস এক হয়ে যায়নি। সুতরাং সেই জায়গা থেকে তারা বিজেপির বাক্সে চলে যাওয়া তাদের যে ভোটগুলো, অর্থাৎ তৃণমূল কংগ্রেস বিরোধী ভোট, সেই বিরোধী ভোটগুলো তারা টেনে নেবেন। সুতরাং বিজেপির ভোট শতাংশ কমবে, এরকমটা আশা করা গিয়েছিল। কিন্তু বাস্তবে কি ঘটল? বাস্তবে যেটা ঘটল সেটাকে যদি বিশ্লেষণ করতে হয়, ২০৭খানা আসন পেয়েছে ভারতীয় জনতা পার্টি এবং এককভাবে সংখ্যাগরিষ্ঠ হয়েছে। তাদের আর কারোর ওপর তোয়াক্কা করবার কোনো প্রয়োজন নেই, তারা একাই সরকার গড়বেন এবং সরকার তো শপথ নেবেন আগামী শনিবার, অর্থাৎ ৯ তারিখ, ২৫শে বৈশাখের দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেখানেই জানা যাবে যে মুখ্যমন্ত্রী কে বা আহ, সরকারে থাকবেন কারা কারা, কোন কোন মন্ত্রী, সেই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। সেগুলো বিষয় না হয় পরে আলোচনা করা যাবে, কিন্তু এই মুহূর্তে যেগুলো মনে হচ্ছে সেগুলো একটু বলি। সেটা হচ্ছে এই যে
একদম শেষে যেটা বললাম, যে বাম এবং কংগ্রেস তারা ভোট কাটবে, অর্থাৎ বিজেপির ভোট কাটবে, লাভবান হবে তৃণমূল কংগ্রেস, সেরকমটা কিন্তু হয়নি। হ্যাঁ, কংগ্রেস 2টি সিট পেয়েছেন, 2টি মুর্শিদাবাদে। সিপিএম 1টি সিট পেয়েছেন, সেটিও মুর্শিদাবাদে। সুতরাং মুর্শিদাবাদ জেলার বাইরে তারা আসন কিন্তু পাননি। অন্যত্র যেরকমটা হয়েছে, বামেদের ভোট শেয়ার, ভোট পার্সেন্টেজ সামান্য হলেও বেড়েছে। কংগ্রেস এবং বামেরা এক হলে কি হতে পারত সেটা আলাদা বিষয়, কিন্তু আলাদা হয়েও কিন্তু তেমন কোনো আলাদা প্রভাব ভোটের ওপর বিস্তার করতে পারেননি, যদিও বিধানসভায় তাদের এবারে পার্টিসিপেশন থাকছে। হ্যাঁ, বামফ্রন্টগতভাবে আরও একটি সিট তারা পেয়েছেন, সেটি হচ্ছে আইএসএফের, এআইএসএফ, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট। নওশাদ সিদ্দিকী এবারেও আসন জিতেছেন এবং ভাঙড় থেকেই। সেই জায়গাটা কিন্তু তারা ধরে রাখতে পেরেছেন, তবে অন্যত্র তেমন প্রভাব ফেলতে পারেননি। আচ্ছা বেশ, এইটা গেল, মানে বিজেপির কিন্তু তাতে কোনো ক্ষতি টুতি হয়নি, এই আর কি। আচ্ছা, সংখ্যালঘু ভোট, হ্যাঁ, এই সংখ্যালঘু ভোটটা কিন্তু ভাগ হয়েছে। সংখ্যালঘু ভোট কিন্তু একচেটিয়াভাবে তৃণমূল কংগ্রেস পায়নি। আগের বারও খানিকটা ভাগ হয়েছিল, এবারে আরও বেশি করে ভাগ হয়েছে। কেন ভাগ হয়েছে? সিপিএম এবং কংগ্রেস আলাদা হয়ে যাওয়ায় সংখ্যালঘু ভোটের একটা অংশ তারা পেয়েছেন, আইএসএফ তারা একটা অংশ পেয়েছেন, এজেইউপি এটা একটা ফ্যাক্টর হয়ে গিয়েছে। অর্থাৎ আমজনতা উন্নয়ন পার্টি, হুমায়ুন কবির তিনি মসজিদ গড়বেন বলে আশ্বাস দিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষের একটা বড় অংশকে নিজের কাছে টেনেছেন। সুতরাং সেই জায়গাটাতে কিন্তু একটা ভাঙন দেখতে পাওয়া গিয়েছে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোটের। বেশ, এবারে আসি, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমি 294টা কেন্দ্রে প্রার্থী, যেহেতু তিনি অন্য প্রার্থীদের নানান রকম কৃতকর্ম কিংবা তাদের রাজনৈতিক দুর্বলতা, যেমন অনেক ফিল্ম স্টার থেকে সঙ্গীত শিল্পী, তারা তো মানে বুদ্ধিজীবী মহল থেকে তারাও তো প্রার্থী হন, তাদের রাজনৈতিক মেধা বা রাজনৈতিক যে অভিজ্ঞতা, সেই বিষয়গুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সন্দিহান। আর সেই কারণে তাদের ওপর ভরসা না রেখে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখটাকেই প্রজেক্ট করেন মুখ্যমন্ত্রী হিসেবে। সেই বিষয়টা কিন্তু এবারে তেমন কাজে আসেনি, কিন্তু সেক্ষেত্রে কি মোদি এফেক্ট কাজে লাগলো? নরেন্দ্র মোদী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু প্রচারে এসে বলেছিলেন 294টা কেন্দ্রেই আমি প্রার্থী। তিনি যদিও লোকসভা ভোটে জিতে আসা প্রধানমন্ত্রী, কিন্তু তবুও বিধানসভা নির্বাচনে তিনি বলছেন আমি প্রার্থী। তার মানে মোদিকে একটা প্রজেক্ট করা। নরেন্দ্র মোদী, যিনি 3বারের গুজরাটের মুখ্যমন্ত্রী এবং এই মুহূর্তে ভারতের 3বারের প্রধানমন্ত্রীও বটেন, 2014, 2019, 2024 তিনি নিজের ক্যারিশমা দেখিয়েছেন। 2029 কী হবে সেটা দেবানো জানন্তি, এখন বলার সময়ও নয়। কিন্তু বিষয়টা হচ্ছে তিনি কিন্তু প্রজেক্ট করলেন, ব্র্যান্ড মোদিকে প্রজেক্ট করলেন। সেই ব্র্যান্ড মোদি কি অনেকটাই এফেক্ট ফেললো এবারের ভোটে। অ্যান্টি ইনকামবেন্সি, অর্থাৎ বাংলার সরকারের অ্যান্টি ইনকামবেন্সি পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এই স্লোগানটাকে বারংবার বলা। মানুষ কিন্তু, বাংলার মানুষ এমনিতে অতিথি বৎসল, 15 বছর ক্ষমতায় রেখে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ছবি তারা দেখেছেন বটেই, অবশ্যই অস্বীকার করবার উপায় নেই যে উন্নয়ন অনেক ক্ষেত্রেই হয়েছে এই বাংলার বুকে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে এবারে ডাবল ইঞ্জিন হলে কি উন্নয়ন হয় দেখি তো। এই যে স্পৃহাটা, এই যে আকাঙ্ক্ষাটা, এই যে কি বলবো, মনের ভেতরে পুষে রাখা ইচ্ছাটাকে আরেকটু চাগার দিয়ে দেওয়া, আরেকটু সেটাকে এমফাসাইজ করে দেওয়া, এই চেষ্টাটা করেছে বিজেপি এবং সর্বোপরি নরেন্দ্র মোদী সরকার। সেটা কিন্তু কাজে লেগেছে আমার মনে হয়। সবটাই বলছি আমার যা মনে হয় সেটাই। আচ্ছা, কনসোলিডেটেড ভোট, হ্যাঁ, হিন্দুত্ব আর হিন্দু ধর্ম দুটোর মধ্যে তফাৎ আছে, সেই নিয়ে না হয় আরেকদিন কথা বলা যাবে, কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের ভোটটাকে কনসোলিডেটেড করতে প্রচুর অংশে সফল হয়েছে এবার ভারতীয় জনতা পার্টি। বিজেপি যে হিন্দি হিন্দু হিন্দুস্তান স্লোগানকে মনে রেখে, মাথায় রেখে, বুকের ভেতরে গভীরে বিশ্বাসে রেখে লড়াই চালিয়েছে গোটা দেশ জুড়ে, বাংলাতেও কিন্তু সেই লড়াইটা একেবারে গ্রাসরুট লেভেল থেকে হয়েছে। এই গ্রাসরুট লেভেলের লড়াইটা কেমন, আরএসএস তাতে কেমন সাহায্য করেছে,
একল স্কুল কেমনভাবে এ রাজ্যেও মাথা তুলতে শুরু করে দিয়েছে সেই নিয়ে আর একদিন কথা বলা যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে এই কনসলিডেশন অফ হিন্দু ভোট, এটা কিন্তু অত্যন্ত এফেক্টিভ হয়েছে এবারের ভোটে। এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। আচ্ছা বেশ, মহিলা ভোট, যে মহিলা ভোটের কথা একটু আগে বলছিলাম, মেয়েদের ভোট কিন্তু সুইং হয়েছে এবারে বেশ কিছুটা। কনসলিডেটেড মহিলা ভোট যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পেতেন, তার তৃণমূল কংগ্রেস পেত, সেটা কিন্তু এবারে একচেটিয়া হয়নি। এবারে ভোটের লাইনে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছিল তাতে মহিলারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। অন্যান্য বারের তুলনায় এবারে অনেক বেশি মহিলা ভোট পড়েছে। কোনো কোনো বুথে এমনটাও হয়েছে যে মেয়েরা পুরুষদের চেয়ে অনেক বেশি পরিমাণে ভোট দিয়েছেন, অনেক বেশি পার্সেন্টেজ তাদের। এই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে না লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নয়, বরং অনেকাংশে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডারের যে যে কি বলবো, যে প্রকল্পের কথা ভাসিয়ে দেওয়া হয়েছে হাওয়ায়, কোথাও কোথাও ফর্ম ফিল আপ পর্যন্ত করানো হয়েছে, সেটা কিন্তু এফেক্ট ফেলেছে, প্রভাব ফেলেছে ভোটে, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণার ভাণ্ডার, ডবল ভাতা, সেই ডবল ভাতাটাতে মানুষ মানে মেয়েরা কিন্তু মজেছেন, সেটাও অস্বীকার করবার কোনো জায়গা নেই। এবারে আসি কিছু অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরে। মেয়েদের ভোটের একটা অংশ কিন্তু অসন্তুষ্ট। তার কারণ তৃণমূল কংগ্রেসের সরকারের প্রতি অসন্তুষ্ট। আরজিকর কিংবা আরজিকর যে ঘটনা, সেটা আর বিস্তারিত বলবার কোনো প্রয়োজন নেই, সবাই জানেন। অত্যন্ত ঘৃণ্য এবং অত্যন্ত শিউরে ওঠার মতন ঘটনা, সন্দেশখালির মতন ঘটনা, এইরকম একের পর এক বেশ কিছু ঘটনা কিন্তু মেয়েদের মন চটিয়ে দিয়েছিল। এবং সেই সঙ্গে সঙ্গে বেশ কিছু দুর্নীতি, তাতে বহু তৃণমূল নেতার জড়িত থাকা। আমি বলছি না যে বিজেপির যে শাসিত রাজ্যগুলি রয়েছে সেখানে বিজেপি নেতারা একেবারে ধোয়া তুলসী পাতা, কিন্তু দেখি না যদি পাল্টে দিয়ে খানিকটা পাল্টে যায়, বদলাচ্ছে না এই পাল্টাচ্ছে না এই ব্যবস্থাটা, পাল্টাচ্ছে না এই অবস্থাটা, অথচ পাল্টে যাওয়াই দরকার। রূপমের সেই গানটার মতন পাল্টে যাওয়াই দরকার বলে মানুষ ভোট দিলেন না তো, সেটা কিন্তু একটা সন্দেহের বিষয়। এবং সেটা বোধহয় অনেক বড় একটা অংশ প্রভাব বিস্তার করেছে। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এই সমস্ত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবারের ভোটে বলে আমার মনে হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। এরপর কি হলো না হলো সেগুলো তো আপনারা জানেনই। ইতিমধ্যেই ১৭৪ নম্বর আর্টিকেল অনুযায়ী, সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদের আহ, ২-এর ক্লজ 2/B, সেই অনুযায়ী ইতিমধ্যেই বিধানসভা ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ বিধানসভার অষ্টাদশ বিধানসভা নতুন করে গঠিত হওয়ার সময় এসে গিয়েছে। মানুষ ম্যান্ডেট দিয়েছেন। ইংরেজিতে বলে ম্যান্ডেট, হিন্দিতে বলা হয় জনাদেশ। আর আমরা বাংলায় জনাদেশ শব্দটাকে ব্যবহার করি বটে, তবে মনে হয় মানুষের ভোট, মানুষের আদেশ, মানুষ নির্বাচিত করেছেন যাদের, তাঁরা এবার সরকার চালাবেন। কিন্তু তাঁদেরও বেশ কিছু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বগুলো আরও একবার মনে করিয়ে দেওয়া যাবে। নির্বাচিত সরকার শপথ নেওয়ার পর, মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, মন্ত্রিসভায় কারা থাকছেন, বিধায়করা শপথ নেওয়ার পর, ক্যাবিনেট গঠিত হওয়ার পর আবার আসব আপনাদের সঙ্গে ভাগ করে নিতে ভাবনা এবং চিন্তা। কারণ এই মুহূর্তে বাংলার মানুষ ভালো থাকুক। ও হ্যাঁ, একটা বিষয় তো বলতে ভুলিয়ে গেলাম, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ ছিল, তাদের ভোটের প্রচারের একটা বড় অংশ জুড়ে ছিল বাঙালি অস্মিতা। সেই বাঙালি অস্মিতাকে 10 গোল দিয়েছেন নরেন্দ্র মোদী। ভোটের পর, ভোটের ফল প্রকাশের পর দিল্লিতে তিনি যখন সদর কার্যালয়ে এলেন, তখন দেখেছিলেন তার পোশাকটা, একেবারে বাঙালি ধুতি পাঞ্জাবি পরে। তারা প্রচারও করেছেন, মাছ টাছ নিয়ে প্রচার করেছেন, মাছ খেয়েছেন, মাছে ভাতে বাঙালি, এই বিষয়টাকে আরও একবার প্রমাণিত করেছেন। নরেন্দ্র মোদী নিজে ঝালমুড়ি খেয়েছেন ঝাড়গ্রামে দাঁড়িয়ে। ঝা ঝা কীরকম মিলে গেল। তো যাই হোক, কান মাথা ঝাঁ ঝাঁ করছে, হয়তো অনেকক্ষণ ধরে বকবক করছি সেই সব শুনে, কিন্তু কোনো বিষয়টি কিন্তু ফেলে দেওয়ার মতন বিষয় নয়, যা ভোটের প্রচারে ছিল এবং ভোটের পরবর্তীকালে, ভোটে জেতার পরবর্তীকালে
দায়িত্বশীল একটি সরকার এবং একটি দায়িত্বশীল বিরোধী দল আমরা পাবো এরকমটা আশা করি। সেই পুরনো প্রবচনটাকে আরও একবার স্মরণ করে বিদায় নিই। আমরা যেমন সরকার চাই, আমরা তেমন সরকার পাই। বাংলার জনগণ চেয়েছেন, তাই পেয়েছেন। এবার দেখা যাক সেই সরকার কেমন পারফর্ম করে আর সেই বিরোধী দল কেমন পারফর্ম করে বিধানসভার অন্দরে এবং বিধানসভার বাইরে গোটা রাজ্য জুড়ে। আজকের মতো নমস্কার। শান্তম বিদায় নিচ্ছে আপাতত। শুভরাত্রি।